এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় বর্ষাকালীন সবজির পরিচর্যা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। প্রথমে একটু জানতে চাইব যে বর্ষাকালে মূলত কোন কোন ধরনের সবজি ফলে? আমাদের পশ্চিমবঙ্গে এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত মূলত বেগুন, ভেন্ডি, লঙ্কা, পটল, করলা এই সকল সবজি মূলত চাষ করা হয় বর্ষাকালীন সময়ে। আচ্ছা, এখন তো সব সবজি সবসময় চাষ করা হচ্ছে,
তো এই বর্ষাকালে মানে আলাদা করে কিছু বলতে পারি? বর্ষাকালে বিশেষ কিছু জাত আছে যারা বর্ষাকালীন চাষের পক্ষে উপযুক্ত। এছাড়া আজকাল বেশিরভাগই সারা বছর বিভিন্ন জাত রয়েছে সমস্ত ফসলের চাষের পক্ষে উপযুক্ত। তাহলে ধরুন আমরা ধরে নিচ্ছি যে শশা আমরা সব সিজনেই করতে পারছি, আবার বর্ষাকালেও করছি। তো এই বর্ষাকালীন সবজির জন্য আমরা বিশেষ কি পরিচর্যা করব সেটা যদি একটু বলেন। বর্ষাকালীন পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ড্রেনেজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির জলকে জমি থেকে যত দ্রুত সম্ভব বাইরে বের করে দেওয়া। এই অতিরিক্ত জল যদি জমিতে থাকে তাহলে গাছের গোড়ায় মূলের অঞ্চলে বিভিন্ন জীবাণু বাস করবে, সঙ্গে সঙ্গে গাছের যে শ্বাস প্রশ্বাস মূলের সেটি ব্যাহত হবে, তার ফলে গাছ ঝিমিয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত জল বৃষ্টির সেটিকে যত দ্রুত সম্ভব জমি থেকে বাইরে বের করে দেওয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালীন সবজি চাষের একটি পরিচর্যা। তাহলে বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা বলতে আমরা বলছি যে জল নিকাশি ব্যবস্থাটা, আর কিছু? এছাড়া বর্ষাকালীন জলের যোগান ভালো থাকার জন্য আগাছা বেশি প্রকোপ দেখা যায়। এই আগাছাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই আগাছা ফসলের ক্ষতি করে থাকে, সেজন্য হাতের সাহায্যে আগাছাকে মূল জমি থেকে ফসলের আশেপাশে আগাছা থাকে তাকে দূরীভূত করতে হবে। হাতের সাহায্যে মূলত কোনো রাসায়নিক বিষ না প্রয়োগ করাই ভালো। আর আগাছা যখন বর্ষাকালে বেশি বেশি করে বাড়ছে, তেমনই বর্ষাকালে আমাদের যে সবজির গাছ তারও তো বৃদ্ধি হচ্ছে, তার জন্য আমরা কি করব? এই অতিরিক্ত বৃদ্ধির গাছের বর্ষাকালে হয়ে থাকে, কারণ পর্যাপ্ত জল পাওয়ার ফলে এর ফলে কি হয়, গাছের খাদ্যের চাহিদা বেড়ে যায়, গাছ খুব নরম এবং সবুজ হয়ে যায়, তার ফলে বিভিন্ন ক্ষতিকর পোকা এবং রোগের আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, এর জন্য আমরা গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য রাসায়নিক সার বা কোনো রকম জৈব সার তার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, অতিরিক্ত গাছের বৃদ্ধি হলে সেই গাছের ডাল ছেঁটে ফেলতে হবে। তার মানে আমরা গাছের অতিরিক্ত বৃদ্ধিটাকে আটকাবো। অবশ্যই। আর যদি অতিরিক্ত বৃদ্ধিটাকে না আটকাই তাহলে তার কুফলটা কি হতে পারে? তার কি হবে, গাছের দুটি দশা থাকে, একটি হচ্ছে তার বৃদ্ধি দশা, আর একটি হচ্ছে জনন দশা। আচ্ছা, যদি অতিরিক্ত গাছের ডালপালা হয়, পাতা বেশি করে হয়ে যায়, তাহলে এটি তার বৃদ্ধি দশার বাড়তে থাকবে। আচ্ছা, সে দ্রুত জনন দশাতে উপনীত হতে পারবে না, তার ফলে আমরা গাছ থেকে অনেক দেরি করে ফলন পেতে পারি। ফলনের উপর প্রভাব পড়বে। ফলনের উপর প্রভাবটা পড়বে। তো এই যে আপনি বলছেন যে অতিবৃদ্ধি আটকানোর জন্য আমরা সার নিয়ন্ত্রণ করব, তো সার তো আমাদের প্রয়োগ করতে হবে। এই বর্ষাকালে আমরা কিভাবে সার প্রয়োগ করব? বর্ষাকালীন সারের চাহিদা গাছের তুলনামূলক কম থাকে। আচ্ছা, এবং বাইরে থেকে সারের প্রয়োগটাও খুব কম করতে হয়। তবে কোনো কোনো ফসলের ক্ষেত্রে যেগুলো থেকে আমরা বেশি পরিমাণে ফসল আরোহণ করি, ফসল তুলি আমরা, সেসব ফসলের ক্ষেত্রে রাসায়নিক সার বা জৈব সারের প্রয়োগ করতে হয়। আমরা বর্ষাকালে বলি যে রাসায়নিক সারটা কম প্রয়োগ করতে, জৈব সার প্রয়োগ করতে বেশি উৎসাহিত করি, কারণ সেই সময় জীবাণুগুলোর কর্মদক্ষতা বেশি বৃদ্ধি পায়, তার ফলে জৈব সার দ্রুত গাছ পেতে পারে এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক হতে পারে। রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের অতিরিক্ত বৃদ্ধি, যেটা গাছের ফলন আসতে দেরি করে, তা সেটা ঘটবে। রাসায়নিক সার যত কম ব্যবহার করা যায় বর্ষাকালে সেটা গাছের পক্ষে মঙ্গল। জৈব সার প্রয়োগ করতে হবে, এবং জৈব সার আমরা যখন প্রয়োগ করব সেটা মূলত আমরা যদি সর্ষের খোল বা নিম খোল, বাদাম খোল এটি পচিয়ে ব্যবহার করতে পারি, আর যদি কোনো কম্পোস্ট সার থাকে সেটাও আমরা ফসলে ব্যবহার করতে পারি। অর্থাৎ পুরোপুরিভাবে আমরা জৈব খাদ্য উপাদান জমিতে দেওয়াই বর্ষাকালে শ্রেয়। এই যে বর্ষাকালে আপনি বললেন যে জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে, তো বর্ষাকালে আমরা যখন সার দেব সে জৈব সারই দিই আর রাসায়নিক সারই দিই, সেটা তো ধুয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা কিভাবে আটকাবো? রাসায়নিক সার দিলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু জৈব সারের মধ্যে বিভিন্ন জৈব উপাদান থাকে যারা মাটির সঙ্গে ওতপ্রোতভাবে বিভিন্নভাবে মাটির উপাদানের সঙ্গে আটকে থাকে, তার ফলে এই জৈব উপাদান মাটি থেকে সহজে দূরীভূত হওয়ার সম্ভাবনা অনেক কম, যেখানে রাসায়নিক সারের এই সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমরা বলি যে বর্ষাকালে সবজিতে জৈব সার প্রয়োগ করুন, যেটা মাটির কণার মধ্যে আটকে থাকবে এবং মাটির সুনির্দিষ্ট গঠন একটিকে দান করবে, গাছে বৃদ্ধিও ভালো হবে।
আপনি যে বললেন যে এই বর্ষাকালে যেমন আগাছা দ্রুত বৃদ্ধি পায়, তেমনি আমাদের এই সবজি গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে অনেক পোকার আক্রমণ হয় বললেন। তো এই যে পোকার আক্রমণ হচ্ছে, সেটা আমরা কিভাবে আটকাবো? এই পোকা আক্রমণ আটকাতে গেলে আমাদের সবসময় গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ রাসায়নিক সার বা জৈব সারের মাত্রাতিরিক্ত ব্যবহার সেটা করা চলবে না। আচ্ছা। অর্থাৎ গাছ যত সবুজ হয়ে যাবে, গাছ যত পাতাবহুল হবে, তত বেশি পোকার আক্রমণ দ্রুত দেখা যাবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরেও যদি কোনো কারণে জমিতে পোকার আক্রমণ হয়, তাহলে আমরা বলি যে রাসায়নিক পদ্ধতি ব্যতি রেখে জৈব কীটনাশক ঔষধ, যেমন নিম তেল অ্যাজোডিরেকটিন, সেটি 5000 ppm যদি আমরা ব্যবহার করি, তাহলে 2 ml প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে। এবং বর্ষাকালীন কোনো কীটনাশক ঔষধ, সে জৈব বা রাসায়নিক হোক না কেন, তা জমিতে ফসলের উপর স্প্রে করার সময় অবশ্যই একটি আঠা ব্যবহার করতে হবে, যাতে বৃষ্টির জলে প্রয়োগ করা কীটনাশক ঔষধ বা জৈব কীটনাশক ঔষধ না ধুয়ে চলে যায়। আচ্ছা, এটি ব্যবহার মানে করুন। বর্ষাকালে এই কীটনাশক ব্যবহার করার জন্য বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, কারণ বৃষ্টির জলে ধুয়ে যেতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই করতে হবে। এছাড়া কি আবহাওয়া দেখে কি স্প্রে করার কোনো ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আবহাওয়ার পূর্বাভাস জেনে অন্তত দেখা যাচ্ছে যে 3 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নেই, এমতো অবস্থায় স্প্রেটা করতে হবে। সেটা আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে জানতে পারবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। তো সেই অনুযায়ী আমরা দেখতে পারি যে আমরা 3 ঘন্টা অন্তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তখনই আমাদের এই কীটনাশক ঔষধ, সে জৈব বা রাসায়নিক যাই হোক না কেন, আমরা প্রয়োগ করতে পারি। আর রোগ মূলত যেগুলো হয় সেগুলো ড্যাম্পিং অফ, অর্থাৎ গাছের গোড়ায় ছত্রাকঘটিত রোগের প্রকোপটা সবচেয়ে বেশি হয়। এতে গাছের গোড়ায় পচন ধরে, গাছ ঝিমিয়ে মারা যায়। এর থেকে রক্ষা পেতে গেলে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি বলে একটি জৈব কীটনাশক ওষুধ রয়েছে, তাকে আমরা প্রয়োগ করতে পারি। 4 গ্রাম স্প্রে করে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে গাছের গোড়ায়, এবং পুরো গাছটা স্প্রে করে ধুয়ে দিতে হবে। তার ফলে এই রোগের প্রকোপ থেকে আমরা রক্ষা পাব। মূলত এই ছত্রাংশ ঘটিত ঔষধ ও রোগটাই দেখা যায়। আর একটা হচ্ছে পাতার এবং কাণ্ডের পচন, এটিও ছত্রাকঘটিত রোগ। এর কারণ হচ্ছে কোনো কারণে প্রাকৃতিক হাওয়াতে বা দুর্যোগে গাছের কখনো যান্ত্রিক আঘাত পেলে, তাহলে সেই যে আঘাত স্থানে এই ছত্রাকগুলো সহজে গাছে আক্রান্ত করে। আচ্ছা, তার ফলে গাছে এই রোগগুলো ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা করি কি, এটি রাসায়নিক রোগনাশক ঔষধ রয়েছে, যেটি কার্বানডাজিম বলি, 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। যদি না সম্ভব হয় রাসায়নিক স্প্রে করা, তাহলে আমরা জৈব কীটনাশক ঔষধ বা জৈব ছত্রাকনাশক ঔষধ, যে ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরেন্সিস, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তার ফলে সামগ্রিকভাবে বিভিন্ন রোগের হাত থেকে আমরা গাছকে বর্ষাকালীন সময়ে রক্ষা করতে পারি। আমরা যেটা শুনে থাকি যে প্রত্যেকটা সবজি চাষের যখন আমরা চারা তৈরি করি, তখন একটা বীজ শোধনের ব্যাপার, এই ক্ষেত্রেও কি সেটা প্রয়োজন? বর্ষাকালীন বীজ শোধন করতে হবে, কারণ যেগুলো বীজবাহিত রোগ, সে বর্ষাকালে তার প্রকোপটা বেড়ে যায়। আচ্ছা, কারণ যেহেতু জমিতে আর্দ্রতা থাকে এবং উপযুক্ত উষ্ণতা বায়ুমণ্ডলে বিরাজ করে, সেই কারণেই বীজ শোধন করা প্রয়োজন বীজবাহিত রোগকে নিয়ন্ত্রণ করার জন্য। সেই জন্য আমরা চারা রোপণ করার আগে বীজকে আমরা 2 গ্রাম প্রতি লিটার কার্বানডাজিম জলে বীজটিকে শোধন করে নিতে হবে। তা যদি সম্ভব না হয়, চারা রোপণ করার সময় আমরা 2 গ্রাম প্রতি লিটার কার্বানডাজিম সেই দ্রবণীয় জলে গাছের মূলটিকে কিছুক্ষণ রেখে মূল জমিতে আমরা রোপণ করতে পারি। বীজ শোধন করার দরকার বর্ষাকালীন সবজি চাষের ক্ষেত্রে। ধানের ক্ষেত্রে যেমন আমরা শুনেছি যে শুকনো একটা বীজ শোধন হয়, এই ক্ষেত্রে কি সেটা হয়? না, এই ক্ষেত্রে শুকনো বীজ শোধন করার দরকার হয় না, কারণ বীজগুলো খুব ছোট, বীজের জল দিয়ে বীজগুলোকে সিক্ত করে নিতে হয়, সেই সময় আমরা বীজ শোধনটা করে থাকি। আচ্ছা, তো আপনি বললেন যে নানান ধরনের জৈব কীটনাশক ব্যবহার করার জন্য, তো যেটা আমাদের বলা হয় যে প্রাকৃতিক, যেমন আলোক ফাঁদ, এটা কি এখানে প্রযোজ্য? বর্ষাকালীন বিশেষ করে পোকাগুলো, যেগুলো আমরা পোকা বলি, বর্ষাকালীন এই পোকাগুলোর উপদ্রব অনেকটা কমে যায়, কারণ এদের যে ডিম, যেখানে এরা ডিম পাড়ে, সেই সব অংশগুলো বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, সেই কারণে পোকার উপদ্রবটা কম। আমরা আলোক ফাঁদের সাহায্যে বিশেষ করে পূর্ণাঙ্গ পোকাগুলোকে আমরা ধরার চেষ্টা করি ফাঁদ পেতে। সেই সময় এই পূর্ণাঙ্গ পোকাগুলোর
উপদ্রব খুব কম হওয়ার জন্য আলোকফান খুব একটা সক্রিয় কাজ করে না। আর বর্ষাকালীন বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সূর্যালোক বা কৃত্রিম আলোকের প্রয়োগ করে এই সকল মথ বা পতঙ্গ যেগুলো রয়েছে, যে পূর্ণাঙ্গ পোকা যেগুলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব একটা প্রয়োজন হয় না। যেটুকু হয় সেগুলো আমরা জৈব বা কীটনাশক ওষুধ সাহায্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর বন্ধু পোকা? বন্ধু পোকা, বর্ষাকালীন বন্ধু পোকার প্রাদুর্ভাব বেশি থাকে এবং এরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিভিন্ন শত্রু পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এই সময় বন্ধু পোকার কর্মদক্ষতা বেড়ে যায়। উপযুক্ত আর্দ্রতায় এবং তাপমাত্রা বা জলবায়ু থাকার জন্য এদের বৃদ্ধিও বেশি হয় এই সময়, এবং শত্রু পোকাগুলো এরা সহজেই এই বন্ধু পোকা নিয়ন্ত্রণ করতে পারে। তো বর্ষাকাল মানেই তো আমরা ধরতে পারি যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, অনেক সময় ঝড়ও হতে পারে বা নিম্নচাপ হতে পারে। তো এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে তো ফসলের ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে চাষি বন্ধুরা কি করবেন? প্রাকৃতিক দুর্যোগের আজকালীন আগাম সতর্কবার্তা পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তো যখনই চাষি বন্ধুদের কাছে এই বার্তাটা যাবে যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে, প্রথমে তারা কি করবে বা কী করা উচিত সেটা হলো জমিতে জল এবং রাসায়নিক সার প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে। যদি কোনো সম্ভাব্য পরিকল্পনা থাকে জল সেচ দেওয়ার কিংবা রাসায়নিক বা জৈব সার দেওয়ার, সেটিকে বন্ধ রাখতে হবে। তৃতীয় হচ্ছে, কোনো প্রাকৃতিক ঝড়ের আসার আগে কিছু কিছু ফসলের ক্ষেত্রে স্ট্যাক থাকে, মানে কিছু সাপোর্টের উপর মাচা করা থাকে, সেই মাচাগুলো দেখে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা, শক্তমুক্ত করে নিতে হবে যাতে গাছটা না পড়ে যায়। কোনো কোনো গাছে কোনো সাপোর্ট থাকে, বাঁশের কাঠি বা কোনো কিছু যান্ত্রিক সাপোর্ট থাকে, সেটা যাতে ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিতে হবে। আচ্ছা, এটা ঝড়ের আসার আগে। আর অতিরিক্ত বৃষ্টি বা নিম্নচাপ হলে জমিতে সম্পূর্ণ চারিদিকে জল নিকাশি ব্যবস্থাকে ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিতে হবে। অতিরিক্ত জল জমিতে কোনোভাবেই দাঁড় করাতে দেওয়া যাবে না, এটা দেখে নিতে হবে। আর প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে যত সম্ভব গাছগুলো উলটপালট হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা এবং প্রতিষেধক হিসেবে জৈব ছত্রাকনাশক ঔষধ বা রাসায়নিক ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। হয় টাইকোডার্মা ভিরিডি 3 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন, কিংবা 2 গ্রাম কার্বনডাজিম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করতে পারেন। এটি একটি প্রতিষেধক হিসেবে গাছকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করবে প্রাকৃতিক দুর্যোগের ঠিক পরেই। ধরুন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কি চাষি বন্ধুরা তাদের ফসলগুলো আগে আগে একটু তুলে নেওয়ার চেষ্টা করবেন? হ্যাঁ, এটা একটা করা দরকার, যাতে গাছের থেকে অতিরিক্ত ওজন ফসল যেগুলো ফলন তার পূর্ণতা পেয়েছে সেগুলোকে আমরা তুলে নিতে পারি, যাতে গাছকে যাতে হালকা করে দেওয়া হয়, যাতে সহজে ঝড়ের আঘাতে সে নুয়ে না পড়ে। আচ্ছা, সম্ভাব্য ফসল যেগুলো বাজারজাত করা যেতে পারে সেই ফসল তুলে নেওয়া উচিত, তাতে গাছ হালকা হয়ে যাবে এবং বাতাস বা ঝড়কে সে সহজে প্রতিহত করতে পারবে। আচ্ছা, এই যে সবজি তো আর একবারে সব তোলা হয় না, ধানের মতো একসঙ্গে কাটা হয় না, বারবার করে তোলা হয় আর কি। তো এই বর্ষাকালে ফসল তোলার পরে আমরা কি পরিচর্যা করব? ফসল তোলার পরে আমরা যখন ফসল তুলে নিই তখন একটি ফসলের গাছের মধ্যে একটা আঘাত পায়, বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করার একটি পথ পেয়ে যায়। সেটিকে যদি আমরা প্রতিষেধক না দিয়ে রক্ষা করি তাহলে বর্ষাকালে বিভিন্ন রোগের জীবাণু ওই পথে গাছের মধ্যে প্রবেশ করে গাছকে আক্রান্ত করার সম্ভাবনা থাকে। আচ্ছা, সেই কারণে ফসল তোলার ঠিক পরেই জৈব ছত্রাকনাশক ঔষধ ট্রাইকোডার্মা ভিরিডি 3 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করে দিতে হবে। তা সম্ভব না হলে রাসায়নিকভাবে ব্যাবিস্টিন, যাকে কার্বনডাজিম বলা হয়, 2 গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করে দিতে হবে। এটি একটি প্রতিষেধক, যাতে কোনো রকম ছত্রাকঘাতক জীবাণু ওই পথে প্রবেশ না করে পারে এবং গাছে ক্ষতি করতে না পারে। আর একটা জিনিস হচ্ছে, গাছের যখন ফসল আমরা তুলে নিচ্ছি, পরবর্তী ফসল আসার জন্য গাছে কিছু খাদ্যের প্রয়োজন হয়। সেটা গাছের বৃদ্ধি অবস্থা দেখে আমরা বুঝে নিতে পারি যে গাছের খাদ্যের চাহিদা রয়েছে কিনা। তাই সেই গাছের চাহিদা অনুযায়ী আমরা খাদ্য, যেমন রাসায়নিক সার বা জৈব সার, সুনির্দিষ্ট পরিমাণে আমরা গাছকে সেই সারটা দিতে পারি। এটি হচ্ছে ফসল তোলার পরে দুটো কাজ, একটি হচ্ছে গাছকে প্রতিষেধক করা, দ্বিতীয় হচ্ছে গাছে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেওয়া, যাতে আগামী ফুল দ্রুত আসে এবং ফলন পাওয়া যায়। তার মানে অন্যান্য কালের তুলনায় আমরা বলতে পারি যে বর্ষাকালে ফসল তোলার উপর একটু বেশ নজর দিয়ে আমাদের কাজ করতে হবে। অবশ্যই। আচ্ছা, একদম শেষে আপনাদের একটু জানতে চাইব যে সমস্ত চাষি বন্ধুরা এই বর্ষাকালে নানান রকমের সবজি চাষ করছেন তাদের জন্য আপনি কি টিপস দেবেন?
তাদের এটাই বলবো যে আপনারা যে বীজগুলো নিচ্ছেন সেই বীজগুলো অবশ্যই বর্ষাকালীন চাষে উপযুক্ত কিনা সেই জাতটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। কিভাবে তারা বুঝবেন? এটা নির্ভর বা বিশ্বাসযোগ্য উৎস থেকেই বীজটা সংগ্রহ করতে হবে। প্যাকেটের গায়ে কি লেখা থাকে? প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটা বর্ষাকালীন সবজির বীজ, তবে সব সময় থাকে না। অতএব সেই জেনে নিতে হবে যে এই জাতটাই বর্ষাকালীন কিনা। দ্বিতীয় আরেকটি হচ্ছে জমির ঢাল ঠিক রয়েছে কিনা, অর্থাৎ কোনোভাবেই জমিতে আমরা বিভিন্ন ফসলের জন্য ভেলি তৈরি করি, সেই ভেলিটা এমন হওয়া উচিত জমির ঢাল অনুযায়ী, অর্থাৎ বৃষ্টির জল অতিরিক্তভাবে যাতে জমতে না পারে। আচ্ছা। তৃতীয় আরেকটি করণীয় হচ্ছে গাছে রোগ পোকা আক্রমণ হোক আর না হোক, এটি প্রতিষেধক হিসেবে একটি ছত্রাকনাশক ঔষধ 15 দিন অন্তর করে স্প্রে করতে হবে হালকা ডোজে, এবং একটি কীটনাশক ঔষধ জৈব হতে পারে, অ্যাজাডির একটি নিম তেল, সেটি আমরা 5000 ppm হলে 2 ml প্রতি লিটার জলগুলি স্প্রে করতে পারি। এটি একটি প্রতিষেধক রোগ এবং পোকানাশক হিসেবে ব্যবহার করতে হবে যাতে কোনো রকম রোগ পোকার আক্রমণ না হয়। আরেকটি করণীয় হচ্ছে ফসলগুলো যাতে মাটির সংস্পর্শে না থাকে। আচ্ছা। মাটি থেকে একটু উঁচুতে থাকে, কারণ মাটি সবসময় আর্দ্র থাকে। সে আর্দ্র সংস্পর্শে থাকলে বিভিন্ন রকম জীবাণু সেই ফসলগুলোকে আক্রান্ত করতে পারে। এই জন্য বর্ষাকালীন মাচা ব্যবহার করা, বিভিন্ন ফসলে মাচা ব্যবহার করাটা উচিত যাতে কোনো রকম মাটির সংস্পর্শে ফসলগুলো না থাকে। এই যে বর্ষাকালীন সবজি চাষ, এটা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত চলতে পারে? ইংরেজি মাস অনুযায়ী বুঝলে সহজে বোঝা যায় যে আমরা জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্তই বর্ষাকালীন সবজি চাষটা চলতে থাকে। আচ্ছা। এরপর অক্টোবরের পরে আমরা শীতকালীন ফসলের দিকে চলে যাই। এই সময়ই হচ্ছে বর্ষাকালীন ফসলের চাষবাস। তাহলে আমরা সারা বছর যেমন নানান রকমের সবজি চাষ করতে পারি, বর্ষাকালেও আমরা নানান ধরনের সবজি চাষ করতে পারি, এবং এই বর্ষাকালে সবজি চাষের জন্য আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয়। সেগুলো মাথায় রেখে করলে অবশ্যই আমরা এই সবজি চাষে আমরা ভালো লাভ পেতে পারি। অবশ্যই। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল বর্ষাকালীন সবজির পরিচর্যা। এ বিষয়ে আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।